হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। সো অফলাইন বেসের সাথে হচ্ছে একটু আহ, নিয়মিত থাকার কারণে তোমাদের সাথে একটু ক্লাস নেওয়া হচ্ছে না। বাট এবার থেকে হচ্ছে তোমাদের সাথে একদম রেগুলার অ্যাক্টিভিটিস থাকবো। তা আমরা হচ্ছে অষ্টম শ্রেণী যারা আছো তোমাদের জন্য একদম আমি বলেছিলাম পুরা বিজ্ঞান বইটা শেষ করে দিব। এবং আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন। এই টপিকটা পড়বো, ঠিক আছে? আমরা একটু হাইলাইট করে রাখি। আমরা এই টপিকটা পড়বো। আমরা আজকে কি পড়বো বলতো? ব্যাপন, অভিস্রবণ এবং এই আজকে এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা পড়লে তোমার আশেপাশে যে ঘটনাগুলো হয়, মানে বায়ুতে, তুমি এটা নিজেই অবজার্ভ করতে পারবা। মানে ঘটনাগুলো আসলে এইটার জন্য, আসলে এটার জন্য ব্যাপন হয়, আর অভিস্রবণের জন্য এটা হয়, আর কি বলে তোমার প্রসেসের জন্য এটা হয়। তুমি এটা নিজে অ্যানালাইসিস করতে পারবে। আর তার আমি একটু ব্ল্যাক কালার নিই এটা। আচ্ছা, রেড নিচে মানে ব্যাপনটা কেন হয়, তারপর অভিস্রবণটা কেন হয়, তারপর হচ্ছে প্রসেসনটা কেন হয়, তো তুমি নিজে অ্যানালাইসিস করতে পারবা। ঠিক আছে? তোমরা জানো আমি হচ্ছে পুরো চ্যাপ্টারটাকে শেষ করতে গেলে অনেক হয়ে যাবে। তো আমি কি করব তোমাদেরকে 5 থেকে 10 মিনিট এই অল্প সময়ের মধ্যে তুমি এখন এই চ্যাপ্টারটার কি কি পড়বা, জাস্ট তোমাকে শুধু আমি টপিকগুলো একটু ধরা দিব। ঠিক আছে? এটা তো তোমরা পড়বো, আশা করি তোমরা এগুলো পড়তেছো, বাট আমার ক্লাসে দেখলে তোমার একদম পুরো রিভিশন হয়ে যাবে। পুরো একদম কি বলতো, রিভিশন হয়ে যাবে। এখন তুমি পড়বা প্রথম হচ্ছে এই ব্যাপন যে চ্যাপ্টারটা আছে, ব্যাপন এই টপিকটা তুমি পড়বা। ঠিক আছে? এইটা তো পড়বা। ঠিক আছে? এটা কি বলি, একটু জাস্ট খেয়াল করে আমাদের কি বলছে। যে আমরা জানি, আমি যেগুলো হাইলাইট নিই এখানে, যে কি বলছে, আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কি বলতো, অণুগুলো। আমরা অণু মানে অবশ্যই পড়ে আসছি পদার্থের গঠন। আমার যে চ্যাপ্টারটা পড়েছো তোমরা সবাই অবশ্যই এখানে অণু মানে কি বলছে অবশ্যই জানার কথা। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। গতিশীল এবং কি বলতো চলমান অবস্থায় থাকে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি থাকে। কালারটা চেঞ্জ করি। কি বলতো, গতিশীল, এটা একটু মুছে ফেলি। ঠিক আছে? একটু মুছে ফেলি। তাহলে কি হবে এটা, এই অণুগুলো সবসময় গতিশীল এবং চলমান অবস্থায় থাকে। আচ্ছা, তোমরা যারা পড়েছো অবশ্যই তাদের কিন্তু জানার কথা যে গতিশীল এবং চলমান কখন হয়। দেখি বলতো কখন হয়? অবশ্যই বরফে না। যখন আমরা আইস পাই তখন বরফে না, অবশ্যই সেখানে পাই আমরা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন খুবই দ্রুত হয়। এখানে এটা পয়েন্টটা মাথায় রাখো, এই পয়েন্টগুলো। সো তোমার যারা হচ্ছে বই দাগাও নাই, তোমরা কিন্তু আমার সাথে দাগাতে পারো। ঠিক আছে? সো বেশি ঘনত্ব থেকে, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে তরল ও গ্যাসের জন্য। এই ব্যাপনটা কিন্তু তরল এবং কি বলতো কিসের জন্য, যদিও আমরা এখনো প্যান নিই নাই, এই জন্য এখানে লিখতে পারতেছি না। তরল, হ্যাঁ, এবং কি বলতো, মানে হচ্ছে তরল। ঠিক আছে? তরল এবং কিসের জন্য, গ্যাসের জন্য। এটাকে আমি জি দিয়ে লিখি এটা। ঠিক আছে? এটা হচ্ছে জি দিয়ে লিখলাম। তাহলে আমার ব্যাপনটা কিসের জন্য হয়? তরল এবং গ্যাসের জন্য। তাহলে তরলে কি হয়? তরল হচ্ছে তোমার বিশেষ বেশি ঘনত্ব থেকে স্থানে কম ঘনত্বের দিকে কি হয়, অণুগুলা ছড়িয়ে পড়তে থাকে। সো এই প্রক্রিয়াটা যতক্ষণ না পর্যন্ত অণুগুলো দূরত্ব বা ঘনত্ব দুই স্থানে সমান হবে। ওই যে ফর এক্সাম্পল আমরা হচ্ছে এরকম একটা চিন্তা করে দেখতে পারি যে এটা একটা তোর একটা বক্স। ঠিক আছে? এবং এটাও একটা বক্স, দুইটা বক্স। তোর এখানে হচ্ছে তুমি পানি নিচ্ছ, হিউজ পরিমাণে এখানে ধরো পানি নিছো। হ্যাঁ, তুমি মাঝখান থেকে হচ্ছে ধরো এখান থেকে মাঝখান থেকে তুমি এখানে এই দুইটা পাত্রের মধ্যে একটা নল সংযুক্ত করছো। কথাটা কিভাবে বলছে দেখো, এখন এটা হচ্ছে বেশি ঘনত্ব না, এটা বেশি না। সো বেশি মানে আমরা এখানে কি লিখতে পারি, বেশি। কেমন, বেশি, বেশি লিখতে পারি। এটা হচ্ছে কম, এটা মানে কম। তাহলে এখন বেশি থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে না। এখন এখানে সম্পূর্ণ পানি আছে, সম্পূর্ণ কি আছে বলতে পানি আছে। এখন পানিটা আস্তে আস্তে এখানে বেশি থেকে কমের দিকে যাবে, অবশ্যই এখানে আসতে থাকবে। কতটুকু হবে, এই যে যতটুকু পর্যন্ত পানি সে কি করতে পারবে বলতো, নিতে পারবে। এবার দেখো দুটো সমান হয়ে গেছে না, কতক্ষণ পর্যন্ত নিতে পারবে। দাঁড়াও আমি একটু মুছে ফেলি। এবার বলো তো, দেখো তো কতক্ষণ পর্যন্ত নিচ্ছি, দুটা সমান পর্যন্ত। দুইটাই যতক্ষণ না পর্যন্ত সমান হচ্ছে, কি হচ্ছে বলতো, দুইটা যতক্ষণ পর্যন্ত সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি কিন্তু যেতে থাকবে। কোথা থেকে,
বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো কিন্তু ছড়িয়ে পড়তে পারে। সো এই প্রক্রিয়াটা যতক্ষণ না অণুগুলো ঘনত্ব দুই স্থানে সমান হয়, অণুগুলোর এমন চলন প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি বলতো, ব্যাপন বলে থাকি। সো আমরা পারবো আশা করছি, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তোমার জন্য আমি এখান থেকে পোল দিব, তোমরা সেখানে বই আনসার করবা। এখন ব্যাপনকারীর পদার্থের অণুগুলো একটু গতিশক্তির প্রভাব এবং এক প্রকার চাপ সৃষ্টি করবে, অবশ্যই চাপ সৃষ্টি করবে এখানে। তো যার ফলে অধিক ঘনত্বের মধ্যে স্থানে কম ঘনত্বের অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে, এই চাপকে বলা হয় ব্যাপন চাপ। দেখো আমরা যখন পারফিউম ব্যবহার করি, উপর থেকে একটা চাপ প্রেসার করি, উপর থেকে কিন্তু চাপ না দিলে অণুগুলা বেশি ঘনত্ব থেকে তরল থেকে কখনো বাষ্পে পরিণত হবে না। আমি কি বোঝাতে পারছি? অবশ্যই যারা আজকের ক্লাসটা রিভিশন দিই বা তাদের মানে আজকের ক্লাসটা আর কোথাও পড়তে হবে না, ঠিক আছে? যদি নাও পড়ে থাকো আমার ক্লাসটা করলে তুমি একদম এনাফ হবে, ঠিক আছে? তাহলে কোনো পদার্থের অনুব্যাপন কতক্ষণ চলতে থাকে, যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলো ঘনত্ব সর্বত্র সমান হয়। এই জাস্ট এই চিত্রটা দেখো, আমি এখানে বলছি এই চিত্রটা এখানে, এই চিত্রটা এখানে যেটা দিয়েছি এই চিত্রটার মতো। ওকে, এখানে বক্স করে দিচ্ছি এই চিত্রটার মতো, এখানে কালারটা নীল দিই। ওকে, তাহলে আমাদের এটা শেষ না? সো আমরা এটা শেষ, আমরা নেক্সট যাই। নেক্সটে কি বলছে দেখো, আমরা একটু জুম দিই। এটা আমাদেরকে একটা পরীক্ষা দেখাইছে, পরীক্ষাটা আসো পড়ে ফেলবা। সো তোমাদের ব্যাপনের যে গুরুত্বটা, আমি সব কিছু পড়াবো না, তোমাদের গুছিয়ে দিব। ব্যাপনের গুরুত্বটা হিউজ পরিমাণ, মাস্ট একদম। তোমরা এটা কত কেতে পেতে পারবে, ঠিক আছে? এটা একদম মেসটা দিয়ে রাখতে পারি। এটা আমার এখানে টেক্সট লেখার কোনো হচ্ছে লিমিট, এখানে হচ্ছে ওয়ে নাই। না হলে আমি এখান থেকে লিখে দিতে পারতাম। দাঁড়াও, এখান থেকে দিকে কোনো কিছু অ্যাড করা যায় কিনা, এখান থেকে পিকচার বলো। সো পিকচার অ্যাড করা যাবে না। তার কোনো সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে স্টার দিয়ে রাখছি। আমি এটা ছোট করে দিতে পারি, এখানে দেখি। আচ্ছা, এটা কিন্তু আমি স্টারটা এই এই পাশে রাখতেছি, কেমন? তো এখন দেখো এটা খুব স্টার কেন, ব্যাপনের গুরুত্বটা। ব্যাপনের গুরুত্বটা একটু আমি তোমাদেরকে পড়িয়ে দিই। একটু সরি, আসলে সব কিছু একটু সেটিং করতে হচ্ছে, একটু দেরি হয়েছে। আচ্ছা, পড়াশোনা ব্যাক করি। জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ কিন্তু ব্যাপনে করে থাকে। কি করে থাকে বলতো? সব কিছু কি করে থাকে, এই যে শারীরবৃত্তীয় কাজগুলা কে ব্যাপন করে থাকে। সো যেমন হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। সো এই অর্থাবশ্যক কাজ ব্যাপনের দ্বারা কিন্তু সম্ভব হয়। আমাদের উদ্ভিদের যতগুলো প্রক্রিয়ার, যতগুলো প্রসেস, যতগুলো কাজ করে সবকিছু ব্যাপনের কিন্তু হাত থাকে। সো সেই ক্ষেত্রে জীবের শ্বসন থেকে শুরু করে গ্লুকোজ পর্যন্ত অক্সিজেন ব্যবহার হয়। সো ব্যাপনের এগুলি সবকিছু কিসের কারণ হয়? ব্যাপনের গুরুত্বপূর্ণ, ব্যাপনের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার চলো আমরা হচ্ছে কি পড়বো, আমরা এখন পড়বো হচ্ছে আমরা এখন কি বলবো বলতো, অভিশ্রবণটাতে কালার হচ্ছে না, গ্রিন দিতে হবে। সো এখন আমরা কি বলবো বলতো, বলো। অভিশ্রবণ পড়বো, আমরা অভিশ্রবণ পড়বো। আচ্ছা, একটু দেখো অভিশ্রবণটা কি। অভিশ্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়টা ধারণা সম্ভব সেটা হচ্ছে বিভিন্ন ঘনত্বের বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। এখন কি কি পর্দা দেখো তো, অবৈধ পর্দা, একটা হচ্ছে অবৈধ পর্দা এবং আরেকটা হচ্ছে কি বৈধ পর্দা। এখন অবৈধ পর্দার মধ্যে কি কি রয়েছে একটু জাস্ট খেয়াল, যে কি কি রয়েছে, পলিথিন রয়েছে, কিউটিন যুক্ত কোষ প্রাচীর রয়েছে, এটা কি অবৈধ বৈধ পর্দা। তার এটা একটু কপি করা যায় কিনা দেখি আমি। আরেকটা নিতে হবে, না হলে এখানে আমরা আরেকটা নিব। সো এটাও কিন্তু কি বলতো, বিগ স্টার। এটা কি, এটা হচ্ছে বিগ স্টার। এই দুইটা টপিক একটু ভালো করে পড়বা, ঠিক আছে? অবৈধ পর্দা এবং বৈধ পর্দা তোমাদের এখান থেকে হচ্ছে এমসিকিউ আসতে পারে। তাহলে এখন বৈধ পর্দা মানে কি, বৈধ পর্দা মানে হচ্ছে কোষ প্রাচীর, কি বলে? কোষ প্রাচীর। আরেকটা আছে সেটা হচ্ছে কি, সেটা এখানে দিয়েছে অবৈধ, যেটা আছে এখানে অর্ধবৈধ পর্দা যেটা আছে এটাও কিন্তু কেমন,
এর কি বলছে দেখো, যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধবেদ্য পর্দা বলে। যেমন হচ্ছে কোষ পর্দা, ডিমের কুশাস, ভিতরে পর্দা, মাছের পটকা ইত্যাদি। এগুলো একটু পড়ে ফেলতে হবে এতটুকু, ঠিক আছে? এতটুকু এটা পড়ে ফেলতে হবে। আমি তোমাদের যদি দেখে দিই, এটা তোমাদের পড়ে ফেলতে হবে এইটুকু, ঠিক আছে? এখানে আর কিছু নাই, এগুলো রিডিং পড়ে ফেলবা। সো এবং এটা একটু মাস্ট হচ্ছে কি অভিষ্টপন গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি প্রশ্ন পাবা। এই যে প্লাজমা আছে, ঠিক আছে? প্লাজমাটা হচ্ছে আমরা জানি না যে কঠিন, তরল, বায়বীয়। আমরা শুধু জানি যে পদার্থের গঠন কয়টা, একটা হচ্ছে কি কঠিন, তরল, বায়বীয়। এখন বায়বীয় চেয়ে যদি আর কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে প্লাজমা। সেটা কি বলতো, সেটা হচ্ছে প্লাজমা। ওকে, আমরা এখানে দেখি এখানে আর কি কি আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, পাট, ইয়েস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ, কি বলতো, পানি, লবণ এবং শোষণ। উদ্ভিদ যে পানি এবং লবণ শোষণ করে, এটা কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে বলতো, জানা প্রয়োজন। যেমনটা দেখো, মাটি থেকে কিন্তু পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ দেহে সজীব কোষে টেনে নেওয়ার যে পদ্ধতি সাধারণভাবে শোষণ করতে পারে। এবং স্থলে বসবাসকারী কি বলতো, উদ্ভিদগুলো মোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। সো পানিতে নিমজ্জিত উদ্ভিদের সময় পানি দিয়ে শোষণ করে, এটা হচ্ছে জলজ। ঠিক আছে, আমরা নেক্সট যাই। নেক্সট পেজে চিত্রগুলো একটু মাস্ট দেখে ফেলতে হবে। চিত্রগুলো একটু, আমি চিত্রগুলো এই যদি আসে, এই চ্যাপ্টার থেকে যদি কোনো কিছু আসে তাহলে চিত্র থেকে আসবে। চিত্র মাস্ট আঁকতে দিব তোমাদের, ঠিক আছে? চিত্রগুলো একটু তোমরা মাস্ট পড়ে ফেলবা। তারপর হচ্ছে এটা, যে ইমবাইবিশন কি, হিউজ পরিমাণ। এখানে যতগুলা আমি তোমাদের দিচ্ছি এটা তো পড়বা। সো প্রশ্ন দেন, এটাও কিন্তু একদম হিউজ পরিমাণ, খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, মানে তোমরা একটু এটা বলতে পারো আজকে ক্লাসটা তোমাদের অল্প সময়ের জন্য, অবশ্যই প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এটা একটু পড়তে হবে। আর এটা গগতে আসবে, এটা কোথায় আসবে, গগতে আসবে। এগুলো তোমার কগতে আসলে এটা গগতে আসবে। শেষ, আমাদের কিন্তু শেষ। কয়টা টপিক, একটা, আমরা দুইটা টপিক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা চারটা চ্যাপ্টার পড়লে কিন্তু ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছদন, এই চ্যাপ্টারটা থেকে আমরা একদম পুরো আমাদের এই চ্যাপ্টারটা কি বলতো কভার। আমি কি বুঝতে পারছি? আমাদের চ্যাপ্টারটা কি বলতো কভার। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে দেওয়ার। দেখি এবার থেকে আমি একদম কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকবো। আমার একটু নিজের একটা পার্সোনাল হচ্ছে ব্যস্ত ছিলাম একাডেমিক কাজ নিয়ে, সো এই জন্য। আর লেখার জন্য এখনো পেন কেনা হয় না, পেন ট্যাবলেট এখনো কেনা হয়নি, সো এই জন্য হচ্ছে একটু দেরি হচ্ছে, ঠিক আছে?